আসসালামু আলাইকুম সবাইকে। নবম, দশম শ্রেণীতে পড়াশোনা করা মানুষজন, অর্থাৎ বর্তমানে আমার এসএসসি ২৭ আর ২৮ ব্যাচের মানুষজন। তোমরা বছরের শুরুতে কেবল তোমার ওই শ্রেণীর শুরুর দিকের পড়াশোনাটা করতেছো এবং আজকে আমি তোমাকে এই ভিডিও কনটেন্টের মধ্যে পুরোটা একেবারে ডিটেইলড একটা প্ল্যান শেয়ার করার চেষ্টা করব যে এক্সাক্ট তুমি তোমার বোর্ড পরীক্ষার ভিতরে ২৮ ব্যাচ ২ বছর পরে, ২৭ ব্যাচ ১ বছর পরে বোর্ড পরীক্ষাটা যে হতে চলেছে সেটার মধ্যে কিভাবে টপ করবা। তো সবসময় মাথায় রেখো একটা জিনিস যে সেটা হইলো তুমি উপর থেকে তুমি তোমার যেই ক্লাসের স্টুডেন্ট চিন্তা করো না, মানে যে ক্যাটাগরির স্টুডেন্ট চিন্তা করো না, উপর থেকে নিচে খুব সহজেই নামতে পারো। জাস্ট কিছু করতে হবে না, কিছু করা বাদ দিয়ে দিলেই তুমি আসলে মানে যেমন পড়াশোনা করা বাদ দিয়ে দিলে তাহলে তুমি নিচে নেমে যেতে পারবা। আবার তুমি ঠিক একই ওই মানুষ নিচ থেকেও অনেক উপরে ওঠার চিন্তা ভাবনা রাখতে পারো যদি তোমার ভিতরে সেরকম কঠোর পরিশ্রম করার মন মানসিকতা মাইন্ডসেটটা ঠিক থাকে। সেই গাইডেন্সের উপর ভিত্তি করে সেই লেভেলে সেই ডিরেকশনে যদি তুমি পরিশ্রম করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি উঠতে পারবা। তো এক্সাক্ট বোর্ড টপ করার জন্য যে রোড ম্যাপটা, এই রোড ম্যাপে আমি তোমার সাথে ৩টা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথম জিনিসটা হচ্ছে যে তোমার এক্সাক্ট রিকোয়ারমেন্টটা কি বোর্ড টপ করার জন্য, অবশ্যই ভালো মার্ক। আচ্ছা, সেকেন্ডটা হলো যে প্ল্যানিংটা কি আর করণীয়গুলো কি হতে পারে। চলো তাহলে শুরু করি। ওকে, তো একেবারে শুরুর দিকে যদি আমি একটা অংশ যাই তাহলে তুমি একটা জিনিস বুঝে গেছো অবশ্যই। বোর্ড টপ করার জন্য প্রথম এবং প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার মার্ক। কত লাগবে বলো তো? পার সাবজেক্ট এই লেভেলের মার্কটা লাগবে এবং এইটা যতটা বেশির দিকে থাকবে ততটাই ভালো। এটা পার্সেন্টেজ হিসাবেই চিন্তা করতে পারো। আইসিটি ছাড়া তো সবগুলাই হচ্ছে আমাদের ১০০ মার্কের পরীক্ষা। তো পার্সেন্টেজ হিসাবে চিন্তা করলে তুমি আইসিটির ক্ষেত্রেও তো তুমি আর ৯৯ পাবা না, ওটা ওই অনুযায়ী আর কি। মিনিমাম টার্গেট হচ্ছে আমাদের ৪৮, ৪৯ এই লেভেলের মার্কটা। সো বোর্ডে ভালো মার্ক প্রত্যেকটা সাবজেক্টে করা অবভিয়াসলি টাফ। তোমার কিছু সাবজেক্ট আছে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে যে নন সায়েন্সের ভিতরে হতে পারে, ফিজিক্স কেমিস্ট্রি হতে পারে, যেগুলোতে তুমি খুব ভালো, এগুলোতে তুমি 100ও পাইতে পারো। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি টেস্ট পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ, টেস্ট পরীক্ষার বলতেছি, নট বোর্ড পরীক্ষা। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমার হচ্ছে যে বায়োলজি, যে সাবজেক্ট আমি কম পারতাম টেস্টেই আসলে কামব্যাকটা দিতে পারছিলাম। তারপরে হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ, তারপরে হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোর ভিতরে আমি প্রত্যেকটা 100 করে মার্কটা পাইছিলাম। 100 প্লাস আবার দিতেছি, 100 করে মার্ক পাইছিলাম উইথ প্র্যাকটিক্যাল মার্ক সব সহ। বোর্ড পরীক্ষার মধ্যে মার্কটা একটু কম ছিল। বোর্ড পরীক্ষাতে কেবলমাত্র আমি কেমিস্ট্রির ভিতরে ভালো করতে পারছিলাম, মানে সর্বোচ্চ সংখ্যক আরকি। এই ভালোটা, যেটাকে আমি ভালো না বলতেছি, এটাও ভাইয়া 95 প্লাস ছিল। ঠিক আছে? তো যাই হোক, বোর্ড পরীক্ষার ভিতরে টপ করার ক্ষেত্রে প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে তোমার ভালো মার্ক হইতে হবে। ভালো মার্ক যদি তুমি গ্র্যাব করতে চাও তাহলে ফার্স্ট যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যখন তুমি একেবারে শুরু থেকে পড়তেছো, নট ইভেন একটা সিঙ্গেল সাবজেক্টকে তুমি হেলাফেলা করবা, অবহেলা করবা। প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি কন্ট্রিবিউট করে তোমার বোর্ড পরীক্ষার মার্কের ক্ষেত্রে, তোমার বোর্ড পরীক্ষার স্ট্যান্ডের ক্ষেত্রে, তোমার এসএসসিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। এসএসসিতে স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু আলাদা পরীক্ষা দিতে হবে না। তুমি জাস্ট যে মার্কটা পাইছো, সে মার্কটাতে তুমি যদি তাদের রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারো, তোমার কাছে স্কলারশিপ চলে আসবে। ওকে, সো তুমি আলটিমেটলি চিন্তা করতেছিলে হয়তো বা যে ভাইয়া আমি তো এবার কোপ দিব, বাট লিটারেলি এখানে তোমার আসলে পড়াশোনার পরিমাণটা বাড়বে। হ্যাঁ, তবে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি তোমার ডিরেকশনটা ঠিক করে দিতে পারবো, প্ল্যানিংটা ঠিক করে দিতে পারবো, তোমার রিকোয়ারমেন্টগুলো বুঝাই দিতে পারবো, সাবজেক্ট ওয়াইজ আলোচনা করে দিতে পারবো, যে যেমন সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করতে চলেছি। হ্যাঁ, তো আসো যেটা কথা, তো এই লেভেলের মার্কটা অ্যাচিভ করার জন্য, এই লেভেলের মার্কটা অ্যাচিভ করার জন্য অবভিয়াসলি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়া লাগবে। বলো তো, যদি আমি ৯৯ মার্ক পাইতে চাই তাহলে আমার হাইয়েস্ট অ্যালাউয়েবল মিস্টেক কয়টা? একটা, ১ মার্কের মিস্টেক, এর বেশি তো না। তাহলে কিছু সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আসলে কিউমুলেটিভলি আমার মার্ককে ক্যারি করে, সেই মার্কগুলার কোনো একটা সিঙ্গেল পোর্শনে যদি ধরো আমার ৪টা পোর্শনে মার্ক আছে, যেমন ধরো আমি সিম্পলি বলি ৪টা পোর্শনের আমার মার্ক আছে, ধরে নাও আমার ৪টা পোর্শনের মার্ক হচ্ছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ৪টা পোর্শন। সবগুলা থেকে যদি একটা করে মাইনাস চলে যায় তাহলেই তো আমার 96 এ নেমে যাচ্ছে, তাই না? তার মানে আমি 99 পেতে চাইলে আমি জাস্ট এখানে একটা মাত্র জায়গাতে একটা মার্ক মাত্র অ্যালাউ করতে পারবো ভুল হওয়ার, এছাড়া আর পারিই না। ব্যাপারটা এরকম না। দ্যাটস ওয়াই তোমাকে অবশ্যই সকল প্রশ্নের সঠিক উত্তর পাতে হবে, উত্তর দিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন লেখা, হাতের লেখাটা না অনেক গুরুত্বপূর্ণ। যেমন কিছু সাবজেক্ট আছে নন সায়েন্সের ভিতরে, বিশেষ করে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, রচনা, তারপর হচ্ছে বিজিএস, ইসলাম, এই সকল জিনিসপাতির ভিতরে তোমার লেখার ওয়েটটাও ম্যাটার করে, লেখার পরিচ্ছন্নতাও ম্যাটার করে, খুবই খুবই জরুরি। ওকে, আচ্ছা, আমি যদি এরপরে একটু যাই, প্র্যাকটিক্যালের মার্কস, এটা একটা একেবারে মানে কি বলবো, এটা একটা রীতিমতন বোনাস ভাইয়া। এই মার্কটা যারা কোনো, এই মার্কে একটা সিঙ্গেল মার্ক ছাড়া যাবে না। এবং এই একটা সিঙ্গেল মার্ক না ছাড়ার ইজিয়েস্ট উপায় হচ্ছে তোমার অ্যাটেন্টিভনেস, মানে তুমি যে অ্যাটেন্ডেন্সটা দিয়েছো কিনা প্র্যাকটিক্যালের ভিতরে, তোমার যে স্কুলে যে কয়টা হয়েছে, তুমি হেলা ফাঁকির ভিতর দিয়ে যে পার করো নাই, তাহলেই কিন্তু তোমার ওখানকার মার্কটা চলে আসবে। প্র্যাকটিক্যাল খাতাটা নিজে লিখা, প্র্যাকটিক্যাল খাতা কিন্তু অহরহ হচ্ছে যে তুমি নীলক্ষেত থেকে কিনে নিতে পারো, তোমার নিজের একটু টাইমটা মানে বেঁচে যাবে, হ্যান ত্যান এগুলো চিন্তা ভাবনা করে না, এই জিনিসটা কখনো করবা না। এটা নিজে লিখবা, নিজে লিখলে না প্র্যাকটিক্যাল পরীক্ষার ভিতরে কি হবে এগুলো সব তুমি আগে থেকে জানতে পারবা। প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন সিরিয়াসলি যা যা বলা হবে সেইগুলা কাজগুলো কমপ্লিট করা। বিশ্বাস কর ভাই, তুই একটা মার্ক, স্যার যখন তোর রোল শুনবে, তোকে বুঝাবে, তোর কত না কত, তোর অ্যাটেন্টিভনেস, তোর পোলাইটনেস যদি দেখে,
ইনশাল্লাহ তুই হচ্ছে ওখান থেকে ফুল মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারবি, ফুল মার্ক। এমনিতেও প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিন্তু মানুষজন 22, 23 এগুলা র্যান্ডম মার্ক এগুলা পাই, বাট এই মার্কটা অ্যাচিভ করা কঠিন না। কঠিন কোনটা? 25 অ্যাচিভ করা। আমার কথা হচ্ছে আমার তো 25 লাগবে ভাই। আমি যদি এইখানেও একটা মার্ক ছেড়ে দিই, এখানে একটা মার্ক ছেড়ে দিলে তো এগুলাতে তো আমার ইরর হইতেই পারে, এখানে একটা মার্ক ছেড়ে দিলে তো আমি অলরেডি 99 চলে আসলাম, আমার টার্গেট বোর্ড টপ করবো আমি, বুঝছো? এমন। আর এই পুরোটা দেখে তোমার অবশ্যই এতটুকু অন্তত লাভ হবে আমরা বলে দিতে পারি, সেটা হচ্ছে যে মানে তুমি যখন অ্যাটলিস্ট সূর্যে যাওয়ার টার্গেট করতেছো, তুমি অন্তত চাঁদে যে ল্যান্ড করবাই। সো এক্সাক্ট টার্গেটটাই হচ্ছে এরকম। তুমি যখন মানে চিন্তা করতেছো যে এ প্লাস হয় কিনা এরকম চিন্তা ভাবনা, তো তুমি যদি এই টার্গেটটা নিয়ে পড়াশোনা শুরু করো, এই টার্গেটটাকে একটা নিজের মানে অ্যাচিভেবল গোল হিসেবে ধরো, যে আমি বোর্ডে টপ করবো, এ প্লাসটা বোধহয় তোমার জন্য খুব বেশি কঠিন হবে না যদি করতে পারো। আর যদি এটা মেকির মতন হয়, যদি হাসি ঠাট্টার মতন করে নাও, তাহলে তো আসলে তোমাকে বোর্ড পরীক্ষার কোশ্চেন এনে গুলিয়ে খাওয়ালেও কোথায় কিছু হবে না, বুঝছো তো আশা করি। যাক, আমি যেটা বলছিলাম, তাহলে বুঝা গেছে। এখন থেকে আমি যদি জাস্ট দুইটা রিকোয়ারমেন্ট তোমাকে দেই ভাইয়া, তুমি হও 27 ব্যাচের মানুষজন, 1 বছর আলা, হও 28 ব্যাচের মানুষজন, এসএসসি 27 হও 28 হও, নো প্রবলেম। আমি জাস্ট তোমাকে দুইটা রিকোয়ারমেন্ট দিই, এই দুইটা রিকোয়ারমেন্ট থাকলে তুমি বোর্ড টপার হতে পারবা। পার বাই সেটা হচ্ছে তোমার এক্স্যাক্ট টাইম ফ্রেমের ভিতরে, তোমার যে টাইম লেন্থটা আছে, এক্স্যাক্ট যে টাইম ফ্রেম এইখান থেকে এই পর্যন্ত তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত যতটুকু সময় আছে, দুইটা বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকা লাগবে। এক, সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কিসের প্রতি কনসিস্টেন্সি? তোমার প্ল্যানিং এর প্রতি কনসিস্টেন্সি। প্ল্যানিংটা তো আমি দিয়ে দিচ্ছি না, তুমি জাস্ট সেটার ভিতরে আমাকে কনসিস্টেন্ট হয়ে দেখাও। তুমি বাই ডিফল্ট ওই রুটিনটা মেনে চলো, তুমি ওই জিনিসগুলোকে ধরে ধরে সলভ করার চেষ্টা করো। তোমার কাছে কিন্তু 365 দিন, কারো কাছে 365 গুণিত 2 দিন, এরকম মানে গুণিত 2 ইকুয়ালস টু যতদিন হয় এত দিন পর্যন্ত সময় আছে। এই প্রত্যেকটা দিনকে মানে একেবারে আগের দিনের থেকে একটু বেটার করে চালনা করা নট টু ইজি। যতটা তুমি মুখে বলো, যতটা তুমি শুনো, যতটা আমি তোমাকে বলতেছি, অ্যাকচুয়ালি নট টু ইজি, বাট পসিবল। আমি তোমাকে পসিবল করতে বলতেছি, এবং তুমি পারবা যদি তুমি একেবারে মানে খুব ভালো মতন একেবারে বদ্ধপরিকর হও, ডিটারমাইন্ড হও, রীতিমতন খ্যাপাটের মতন একেবারে যে এই জিনিসের প্রতি স্টিক থাকো, যুক্ত থাকতে পারো, লেগে থাকতে পারো। ওকে, চলো তাহলে হচ্ছে যে আমরা সাবজেক্ট ওয়াইজ প্ল্যানটার কথা বলি। বুঝা গেছে ওই টাইম লেন্থের ভিতরে আমাদের জন্য করণীয় কেমন। এখন দেখো, যখন আমরা সাবজেক্ট ওয়াইজ যেগুলো আমাদের সায়েন্সের সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, সেগুলোতে একটা মজাদার বিষয় হচ্ছে যে বোনাসের বিষয়, যেটা আমি আগেই বললাম, আমাদের প্র্যাকটিক্যালে 25টা মার্ক। ওই 25টা মার্ক উঠানোর জন্য কি করতে হবে? স্কুলের প্র্যাকটিক্যাল খুব ভালো মতো অ্যাটেন্ড করতে হবে, আমাদের প্র্যাকটিক্যাল খাতাটা নিজে লিখতে হবে, প্র্যাকটিক্যালের যে পরীক্ষার দিন যে সকল নির্দেশনাগুলো দিবে সেগুলোকে জাস্ট মেনে চলতে হবে, ভদ্র বাচ্চার মতন যাইতে হবে। এই মানে যাই হোক, উগ্রতা যেন না প্রকাশ পায়। হ্যাঁ, একটু চুল দাড়ি এগুলো ঠিকঠাক করে যাও, আমার মতন থাইকো না, তাহলেই হয়েছে। ওকে, তাহলে হবে। ওকে, এরপরে আসো এমসিকিউ। এমসিকিউ অবভিয়াসলি আমার একটা ভালো মার্ক ক্যারি করে, কিন্তু এখানে তো হ্যাঁ নাই উত্তরের মতন, মানে হইলেই তুমি মার্কটা পাবা, না হলে মার্কটা পাবা না। তাহলে এমসিকিউ এ ভালো করার জন্য বেসিক ভাবে তোমার কি দরকার বলো তো? অ্যাটলিস্ট সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে তোমার ম্যাথ প্র্যাকটিস করা দরকার, কারণ এমসিকিউ এর ভিতরে ম্যাথ তো আসবেই। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হায়ার ম্যাথ, এগুলো তো ম্যাথ আছেই, এটা তো তুমি বুঝছোই। ম্যাথ প্র্যাকটিস, ম্যাথমেটিক্যাল এমসিকিউগুলো যেগুলো আসে, প্রপার কনসেপ্ট থাকা লাগবে। এবং এই একটা জিনিস মানে এই কিছু জিনিসের কথা যেটা আমি বলবো, এবং এমসিকিউ প্র্যাকটিস এটা কিন্তু সেপারেট এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করতে হয়, কারণ এমসিকিউ খালি পারলেই হয় না, সময়ের মধ্যে পারতে হয়। তো এই প্রপার কনসেপ্ট, বেসিক নলেজ, তারপরে প্রচুর পরিমাণে তুমি যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো, যারা প্রি টেস্ট দিবা সামনে, অর্থাৎ এসএসসি আমার হচ্ছে যে 27 ব্যাচের মানুষজন, প্রি টেস্টের আগেই তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনগুলোকে তামা করতে পারো। বোর্ড কোশ্চেন যদি তোমার প্রি টেস্টের আগে হয়ে যায়, তাহলে পরে যে টাইমটা পাবে, তারপরে তুমি কিন্তু স্কুলের কোশ্চেনগুলো শুরু করবা। ফেমাস স্কুলের টিচাররাই তো মেইনলি হচ্ছে যে আমাদের কোশ্চেন কন্ট্রিবিউশনে হাত দেন, তাহলে বাইরে থেকে আর কি করবে? কিছু কোশ্চেন আছে না, বোর্ড কোশ্চেনের থেকে স্কুলের কোশ্চেন অনেক কঠিন থাকে, অনেক কঠিন থাকে, তুমি ওগুলাকে দেখো, ওগুলা সলভ করার চেষ্টা করো। এই কোশ্চেনগুলোকে করলে তোমার ইনশাল্লাহ আটকানোর আর কোনো জায়গা নাই। ঠিক আছে, এটা এমসিকিউ, সিকিউ, এসকিউ, বোথ, মানে সবগুলোর জন্যই এই জিনিসপাতি, সবগুলোর জন্যই। তুমি যে ধরো কনসেপ্টটা নিলা, এমসিকিউ এর কনসেপ্টের জন্য কি তোমাকে আলাদা কিছু করা লাগবে নাকি? বেসিক বা কনসেপ্ট, এটা কি এমসিকিউ, সিকিউ, এসকিউ আলাদা ওয়াইজ হয়? মোটেও না, সেম হয়। তো এই কনসেপ্ট ওয়াইজ তোমাকে চলতে হবে। এখানে একটা হচ্ছে যে টুইস্ট আছে, সেই টুইস্টটা হইলো, সেটা হচ্ছে যে আমরা যেহেতু মোটামুটি মানে আমাদের এই ইন্টারকন্টিনেন্টাল অনুযায়ী আমরা যে আইকিউ আসলে অ্যাভারেজে ধারণ করি, সে আইকিউ অ্যাভারেজ অনুযায়ী দেখা যায় যে এইখানে আমরা যতটাই সেম ইফোর্ট দেই, সেম ইফোর্ট প্রত্যেকটা সাবজেক্টেই দাও, তুমি মনে করলাম তুমি প্রথম থেকে খুব পড়াকু মানুষ, সেম ইফোর্ট দাও, বাট দ্য থিং ইজ ওই রকমভাবে তোমাকে আউটপুটটা দেয় না, আউটপুট তুমি পাও না, এই জিনিসটা হয়ে যায়, আউটপুটটা আসে না। ইফোর্ট তুমি সেম দাও, আউটপুট সব সাবজেক্ট থেকে সেম আসে না। যেমন আমি মানলাম ফিজিক্সে তুমি ভালো, তুমি হচ্ছে রসায়নও ভালো করতেছো, হায়ার ম্যাথও ভালো, আইসিটিতেও মোটামুটি ভালো, এই যে এক জীববিজ্ঞান তোমার রেজাল্টকে ডুবাই দিতে পারে, এটা তুমি জানো? অবশ্যই জানো, হোক এটা তোমার ফোর্থ সাবজেক্ট বা মেন সাবজেক্ট, আই ডোন্ট নো,
বাট ডুবাই দিতে পারে। তুমি কিন্তু ইকুয়াল এফোর্ট দিছো, ওগুলা তোমাকে ঠিকই আউটপুট দিছে, ওগুলা তোমাকে 95+ মার্কের আউটপুট দিছে, এ তোমাকে দেয় নাই। ইম্পসিবল না, হইতেই পারে। অল ইউ নিড টু ডু, দ্রুত থেকে দ্রুততম সময়ে তোমার জন্য ওই সাবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এবং এটা 27 ব্যাচের মানুষজনের জন্য খুব সহজ, ও 1 বছর পার করে ফেলছে, ও জানে আসলে যে এখন বর্তমানে ওর জন্য দ্যাট অন সাবজেক্ট কোনটা। 28 ব্যাচের মানুষের জন্য আকুল একটা আবেদন, তুমি দ্রুততম সময়ে ওই সাবজেক্টটা নিজেরটা খুঁজে বের করো। শুধু শুধু মানে শুধু কোনো সাবজেক্ট যেটা তোমার দুর্বলতা না সেটাকে দুর্বল বানায়ও না, শুধু কোনো সাবজেক্টের প্রতি ওভার কনফিডেন্স নিয়ে আসো না যে যেটা আমি পারি না, এখানে আমাকে বেশি এফোর্ট দিতে হয়, অথচ তুমি দেখাচ্ছ যে না এটা পারো। এরকম কোনোটাই করতে জানো, নিজের সাথে সৎ থাইকো, তুমি সর্বস্তরে ভালো করতে পারবা এতটুকু করলে। সো তোমার জন্য কথা, আমার জন্য জীববিজ্ঞান সাবজেক্টটা ছিল এরকম। সো তোমার জন্য যদি ভাইয়েরা তোর জীববিজ্ঞান হয়ে থাকে, তাহলে তোর এটা হাই টাইম, তুই এখানে যে পরিমাণে ইফোর্টটা দিস, এখানে ইফোর্টটা বাড়ায় দিতে হবে, বেশি ইফোর্ট দেওয়া লাগবে, বেশি ইফোর্ট দেওয়া লাগবে। আমি জীববিজ্ঞানের ক্ষেত্রে দেখলাম আমার না লিখলে, না 3-4 বার 5 বার মতন রিভিশন করলে মনেই থাকে না। কিছু করার নাই, টেস্টের আগে আমি হচ্ছে যে মানে চোখে চোখে ধরো কান্নার চোখ নিয়ে হচ্ছে যে ধর প্রয়োজনে চেষ্টা করছি, বাট স্টিল করতে হবে, মানে নিজের পাগলামিটা ওই লেভেলে রাখতে হবে। তাহলে তুমি দেখা যাবে হচ্ছে ওই সাবজেক্টটাকে কোপ আপও করতে পারবা। মানে তোমার কাছে সিম্পল চয়েস, মানে লিটারেলি হয় আমি জিতবো, আর না হলে হচ্ছে যে মানে হয় আমি জিতবো, না হয় আমি হচ্ছে যে শেষ হবো। জিনিসটা হচ্ছে এরকম, বুঝছো? শেষ হবো বলতে আমি বলতেছি না তুমি সিলিং এর ভিতরে দড়ি লাটকা মানে আত্মহত্যা করো, এমন কিছু না, ওগুলোর কথা বলা হচ্ছে না। জাস্ট হয় আমি জিতবো, না হয় আমি হচ্ছে শেষ হবো। জিনিসটা এরকম না, আমি করবো মানে করবোই, করে দেখাবোই। এই পরিমাণে গাছটা নিয়ে রাখো, তাহলেই হয়েছে। আইসিটির ভিতরে তো আসলে প্র্যাকটিক্যালটা থাকে, দ্যাটস ওয়াই এটাকে এখানে যুক্ত করা। হ্যাঁ, আইসিটি মার্ক ডিস্ট্রিবিউশনটা এখান থেকে যদি একটু অন্যরকম, ভিন্ন রকম, বাট স্টিল বুঝা গেছে না টোটাল সিস্টেমটা আমরা কিভাবে আগাইতে পারি, কন্টিনিউ করতে পারি, মাথায় রেখো। এরপরে যদি আমি বলি নন সায়েন্স সাবজেক্ট, তাহলে আমরা এখানে আমাদের মেন ড্রব্যাক একটা পাইলাম, এখানে আমাদের মেন কাজকামগুলো পাইলাম। বেসিক করতে হবে, স্কুলের কোশ্চেন করতে হবে, বোর্ড কোশ্চেন করতে হবে, কখন কিভাবে করতে হবে। এরা ক্লাস 9 পর্যন্ত ফুল বা হাফ ইয়ারলি পর্যন্ত যদি বোর্ড কোশ্চেন সলভ করে, পরবর্তীতে ক্লাস 10 একেবারে শুরু থেকে স্কুলের কোশ্চেনগুলোকে ধরে তামা করে ফেলতে পারে। ওকে ডান, ওরা বুঝছে। তারপরে হচ্ছে ওই যে 5 সাবজেক্টে আমি সেম ইফোর্ট দিলেও সেম আউটপুট আসবে না, তাহলে ওই সাবজেক্টটাকে খুঁজে বের করে ওর প্রতি আলাদা ইফোর্ট দিতে হবে। কারোর জন্য এটা 2টা হইতে পারে, ঠিক আছে, 2টা সাবজেক্টে এরকম হইতেই পারে। ইফোর্ট দাও, তুমি ওখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবাই, গ্যারান্টেড। এরপরে দেখো, তুমি যদি চিন্তা করো নন সায়েন্সের বিষয়গুলোর জন্য, নন সায়েন্সের বিষয়গুলোকে আমাদের মেজর যেটা মানে প্যারা হয় বা ভুল হয়, এসএসসি 27 আলারা খুব ভালো মতো রিলেট করতে পারবে। আমরা সায়েন্সের প্রতি এতটা অবসেসড, এতটা গুরুত্ব দেই, এতটা নিজেকে স্টিফেন হকিং আর হচ্ছে যে আইনস্টাইন মনে করি, যে নন সায়েন্সের গুলাকে মানে হচ্ছে যে গুণী না, এমন একটা অবস্থা। গুণী নাই এমন একটা অবস্থা। বাংলাতে কয়টা গদ্য আছে, পদ্য আছে, ও জানেই না। বাংলাতে কেমনে লিখতে হয় সেটাও জানে না। বাংলা সৃজনশীল লেখারও যে প্যাটার্ন আছে, বাংলাতে সৃজনশীল লেখাতে তো যে তোর মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা করা, ওগুলোর তো ধারণাই নাই। সমাজের ভিতরে কোন ইতিহাসটা কোন চ্যাপ্টার থেকে আসছে, কোথায় অর্থনীতির চ্যাপ্টার, কোথায় সামাজিকীকরণের চ্যাপ্টার, ওর খেয়ালই নাই। ইসলাম শিক্ষার মধ্যে কার জীবনী থেকে বেশি কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ এমন কেন ভাই? এগুলা তোর ইকুয়ালি কন্ট্রিবিউট করে ভাই, ইকুয়ালি কন্ট্রিবিউট করে এটা। এবং এগুলা পরীক্ষার আগের রাতের পড়ার জিনিস না ভাই, পরীক্ষার আগের রাতের পড়ার জিনিস না ভাই, আগের রাতের না। আচ্ছা, এখন একটা কথা, যে ভাইয়া তাহলে কি আমি সায়েন্সের সমান ইফোর্ট দিয়ে নন সায়েন্সটা পড়বো? না, আমি সেটাও বলছি না, বাট বিলিভ মি, তুমি যখন ফার্স্ট থেকে শুরু করতেছো, এসেছে 28-এর জন্য সিম্পল কাহিনী হচ্ছে, তুমি এখন 70-30 রুলে খেলতে পারো আরামসে। তোমার কাছে 2 বছর সময় আছে, ইজিলি সম্ভব। 70-30 মানে কি, তুমি যদি 10 ঘন্টা পড়ো, 7 ঘন্টা তোমার সায়েন্স সাবজেক্টের পিছনে দেওয়া উচিত, 3 ঘন্টা তোমার কি নন সায়েন্স সাবজেক্টের পিছনে দেওয়া উচিত। এটা এনাফ টাইম, সম্ভব। ওকে, এগেন তুমি যদি হচ্ছে 27 ব্যাচের মানুষজন হয়ে থাকো, তাহলে তাদের জন্য এখন 60-40 রুলে যাওয়া উচিত, কারণ তাদের জন্য সময়টা কম। ভাইয়া তুই সায়েন্সের ভিতরেই বেশি সময় দিছিস, যেটা আমি জানি, তাহলে 6 ঘন্টায় দিবি তুই হচ্ছে কিসে, সায়েন্সের পিছনে, 4 ঘন্টা দিবি কিসে, নন সায়েন্সের পিছনে। বাট দেওয়া উচিত প্রত্যেকটা রুটিনের ভিতরে, এই জন্য আমি নন সায়েন্সকে ইনক্লুড করি। এবং 28 ব্যাচালা মানুষজন 2 বছর পাইছো, তোমরা আরামসে হচ্ছে যে স্কুলের যে টাইমগুলা, স্কুলের যে ক্লাসগুলা বা যে ক্লাসগুলা তুমি করতেছো, তোমার তো টাইম ওখানে একটা যাচ্ছেই। তুমি মেক শিওর করো ওই সময় থেকে তুমি যত বেশি সংখ্যক আউটপুট বের করে নিয়ে আসতে পারবা। এটা আমার ভার্সিটি লাইফের রেজাল্টগুলা খুবই ভালো এমন বলতেছি না, বাট ভার্সিটি লাইফে যে রেজাল্ট আমি ধরে রাখতে পারছি, সেটার একটা সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। আমি সারাটা দিন এই অফিসের ভিতরেই মোটামুটিভাবে এগুলোতেই থাকি, তোমাদের মানে কন্টেন্ট বানানো থেকে শুরু করে, ক্লাস উঠানো থেকে শুরু করে, A to Z এভরিথিং। স্টিল আমার কিন্তু হচ্ছে দেখা যায় যে 8টা থেকে 4টা পর্যন্ত ভার্সিটির ক্লাস, ল্যাব, হ্যান ত্যান এগুলো থাকেই। তো এই ম্যানেজমেন্টটা আসলে অবশ্যই সবসময় সহজ হয় না, অনেক সবসময় শরীরের উপর দিয়ে যায়, অন্য কিছুর উপর দিয়ে যায়, এগুলোর উপর দিয়ে আসলে যায়। আমি তোমাকে বলতেছি স্টিল রেজাল্ট ভালো করতে পারা যায় আসলে, যদি তুমি ক্লাসের ওই টাইমটাতে অ্যাটেন্টিভ থাকতে পারো। ক্লাসে অনেক মানুষজন ঘুমায়, আমি তোমাকে বলবো সব থেকে বোরিং সাবজেক্টটা থেকেও সব থেকে বেশি পরিমাণে হচ্ছে আউটপুট বের করে নিয়ে আসার চেষ্টা করো। তুমি নিজেই স্যারের পক্ষে খেলো, বিশ্বাস করো, সম্ভব। আমি করতে পারছি, তুমিও পারবা, এমন।
ওকে, তো যেটার কথা এখানে হচ্ছে সিকিউই থাকে হচ্ছে আমাদের 50, এসকিউ থাকে 20, এমসিকিউ থাকে 30। এগুলার জন্য আলাদা রকম ভাবে কি বলার আছে, আলাদা রকম ভাবে এটাই বলার যে তোমাকে এখানে লেখার পরিমাণ হইতে হবে বেশি, লেখার পরিচ্ছন্নতা থাকতে হবে মাস্ট, কোনো একটা সিঙ্গেল কোশ্চেন ছেড়ে আসা যাবে না, এবং যেগুলাতে মার্কটা হচ্ছে একেবারে ছাক্কা যাকে বলে, যেমন কি এসকিউ এর মার্ক 20 মার্ক, তোমার যে সৃজনশীল যে ধরো আরো দুইটা যদি বাড়াই দিত ওখানেও তো এক এক যদি কমে যেত তাহলে তো আরো ক্ষতি হইতো, এর থেকে তো ভালো এসকিউ এর 20 মার্ক না, তুমি যদি কারেক্ট জিনিসটা লিখো প্রপারলি জায়গা মেনটেন করে লিখ, বিশ্বাস করো তুমি এখানে 20 মার্কের মধ্যে বেশি পাবা। এমসিকিউ এর ক্ষেত্রে তো মার্ক কাটার কোনো সুযোগ নেই যদি তুমি সঠিকটা করো। বাকি থাকলে হচ্ছে সিকিউ, সিকিউ এর ক্ষেত্রে প্যাটার্নে খেলতে হবে, প্যাটার্নে খেলতে বলতে কি ক এক লাইনে উত্তর, খ 2 প্যারা, গ 3 প্যারা, এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু যুক্ত হবে জিনিসগুলা কি কি, যেমন খ এর ভিতরে যে 2 প্যারা একটা হবে জ্ঞান একটা হবে অনুধাবনমূলক, গ এর ভিতরে যে 3টা জিনিস কি কি, একটা জ্ঞান একটা অনুধাবন একটা প্রয়োগ, ঘ এর ভিতরে যে 4টা প্যারা কি কি, জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই জিনিসগুলো যেন মাস্ট বি মেইনটেইনড হয়। ক্লিয়ার? আর আর এই যে এখানে একটা বাবাজি ঢুকে আছে ম্যাথ, একে আমরা সায়েন্সের ভিতরে দিতে পারতাম, ইচ্ছা করে দেইনি, কারণ এখানে মানে ম্যাথের ভিতরে তো আমার হচ্ছে যে প্র্যাকটিক্যালটা নাই, অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালটা অনেক জরুরি, আলাদা করে ওই জন্য দেখাইছি, বুঝছো? তো ম্যাথের ভিতরে ভালো করার জন্য তো বুঝছোই তো, ম্যাথের ভিতরে ভালো করার জন্য তোমার বেশি মার্ক থাকা লাগবে এরকম না, প্রপার কনসেপ্ট থাকা লাগবে, বেসিক থাকা লাগবে, মানে এক্সাক্ট তুমি সায়েন্সের চিন্তা করে ম্যাথেরটাতে আগাবা, এবং ম্যাথেরও এমসিকিউ বোর্ড কোয়েশ্চেন সিকিউ কোয়েশ্চেন আলাদা করে প্র্যাকটিস করতেই হবে মাস্ট, কারণ তুমি কোনো অলৌকিক ক্ষমতা বলে কোনোদিন এমসিকিউ প্র্যাকটিস করলা না, ম্যাথের এই বড় বড় এমসিকিউ গুলা 30 মিনিটের ভিতরে যে ক্যালকুলেটরে দিয়ে 30 মিনিটে সলভ করে ফেলবা, এটা পসিবল না। এটার জন্য আলাদা প্র্যাকটিস প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজই কমপ্লিট করতে হবে, এবং এই কনসেপ্টগুলো বিল্ড করার জন্য শুরু থেকেই তোমাকে এই যে বললাম না এখানে একটা জিনিস কনসিস্টেন্সি মাস্ট ধরে রাখতে হবে, এবং সেগুলোর একটা উত্তম সহায়ক আমার কাছে অন্তত, যারা তোমরা হচ্ছে যে নিজে পড়াকু মানুষজন, আমাদের হচ্ছে এসএসসি 27, হ্যাঁ এসএসসি 27 এসএসসি 28 দুই ব্যাচের জন্যই যে আমাদের সিএপি প্রোগ্রাম আছে, অর্থাৎ এই যে দেখো এখানে আমরা দেখাইছি না কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম যে আছে, এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম এর ভিতরে যদি যুক্ত থাকো তাহলে এখানে একেবারে লিনিয়ার ওয়েতে তোমার যতগুলা ক্লাস দরকার, যেই আঙ্গিকে দরকার, যেই রকম ভাবে দরকার, টেস্ট পেপার সলভিং ক্লাস থেকে শুরু করে সবটা যুক্ত করে দেওয়া থাকবে, সবটা তুমি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা, এবং নন সায়েন্সের যে অংশগুলো তোমার পড়া দরকার, যেই রকম ভাবে মনে রাখা দরকার, সেগুলোও খুব সুন্দর করে যুক্ত করে দেওয়া, সুন্দর করে বুঝায় দেওয়া, বুঝছো? প্রত্যেকটা সাবজেক্ট যে সাবজেক্টে তোমার পরীক্ষা হওয়া সম্ভব প্রত্যেকটার সাথে দেওয়া, এবং অলরেডি আমাদের এখানে যুক্ত থাকা মানুষজনও হিউজ, যেহেতু আমাদের এটা রেকর্ডেড প্রোগ্রাম, তাই তুমি যখন এনরোল করতেছো বা যুক্ত হচ্ছ তখন যখন শুরুর সাবজেক্ট থেকে শুরু করে শেষের সাবজেক্ট সবগুলার অ্যাক্সেস এট এ টাইম পেয়ে যাচ্ছ, এটা অবশ্যই অনেক বড় একটা সুবিধা না? এবং এটার জন্যই তোমরা অনেকে বলো যে ভাইয়া অমুক ক্লাসটাতে একটু সমস্যা হচ্ছে, তোমরা যে সমস্যাটার কথা বলো বিশ্বাস করো ওই ক্লাসটা চেঞ্জ হইছে, হবে, হচ্ছে, লিটারেলি হবেই, এটার গ্যারান্টি আমার, আমি আশিকুল ইসলাম খান, যতদিন এখানে যুক্ত আছি, যতদিন এখানের সাথে যুক্ত আছি, এই যে তুমি আমার সাথে একটা কমিটমেন্টে আসতেছো, এই কমিটমেন্ট রক্ষা করার দায়িত্ব লিটারেলি আমার, আমি তো বলতেছি ওটা চেঞ্জ হবে, জাস্ট উই নিড সাম টাইম, এবং ইনশাল্লাহ তোমার যখন প্রয়োজন মাস্ট তার আগেই হবে, লিটারেলি আগেই হবে। এখন আমি নিজেই তো হচ্ছে যে আমি পুরো রসায়নটাকে হচ্ছে রিপ্লেস করতেছি, রসায়নের ভিতরে 12টা চ্যাপ্টার ভাই, বুঝ, মানে নট টু ইজি অ্যাকচুয়ালি, সব কিছু মেনটেন করে, এই যে আবার কন্টেন্ট শুট করে সব কিছু মেনটেন করে, নট টু ইজি, বাট স্টিল করতেছি এবং করবো, কারণ আমি অন্তত ধরতে পারতেছি যে হ্যাঁ আমি অন্তত তোমাকে ভালো বুঝাতে পারবো, এটা আমার কনফিডেন্ট অ্যাকচুয়ালি, বুঝছো? তো যাই হোক হোয়াট এভার, তো তোমরা চাইলে ওখানে অবশ্যই যুক্ত হইতে পারো, তোমরা যেখান থেকে পড়াশোনাটা করতেছো, হোক সেটা অফলাইন কোচিং, হোক সেটা হচ্ছে যে স্কুলের টিচারের কাছে পড়তেছো, হোক বাসায় ভাইয়া এসে পড়াচ্ছে, অথবা লাইভ ক্লাস, যেটাই করো না কেন, অবশ্যই এটা একটা সাবসিডিয়ারি, অবশ্যই এটা একটা পরিপূরক হিসেবে আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস থাকা তোমার জন্য খুব জরুরি, এবং অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে আমাদের থেকে কম প্রাইসে কেউ তোমাকে মানে তুমি কাউকে অ্যাফোর্ড করতে পারবা এরকমটা বললে আসলে আমরাই স্বীকার করবো না, কারণ না হলে দেখবা যে আমরা ওর থেকেও প্রাইস কমাই দেবো, বলে দিলাম তুমি আমাকে দেখাও আমরা ওর থেকেও কমাই দিব, আসলে আমরা যা কিছু দিচ্ছি তা অন্য কেউ এই প্রাইসে দিয়ে দেখা। যাই হোক, তো তোমার যদি টার্গেট থেকে থাকে ফার্স্ট অফ অল একেবারে শুরু থেকে তুমি এখন থেকে পড়াশোনা করা শুরু করছো, তোমার প্রপার প্ল্যানিং থাকবে, যে প্ল্যানিংটা আমি বললাম এই আলোকে প্রপার এই কাজগুলো করতে হবে, এই মাইন্ডসেটটা সবসময় উদ্বুদ্ধ রাখার চেষ্টা করবে যে আমাকে এই কাজগুলো করতে হবে, এই কনসিস্টেন্সিটুকু তোমাকে মাস্ট মেনটেন করতেই হবে, তাহলে তুমি বোর্ড টপার ইনশাল্লাহ হইতে পারবা। যতটা সহজ লাগতেছে ততটা আসলে যখন কাজ করতে যাবা তখন মনে হবে না। সো আমার তরফ থেকে একটা হাম্বল নিজের প্রতি অদা করো, প্রতিজ্ঞা করো। এখানে একটা কমেন্ট করতে পারো অবশ্যই, হ্যাঁ ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবা, সেটাতে অবশ্যই জরুরি। সাথে সাথে তুমি তোমার নোটপ্যাড থেকে শুরু করে যে কোনো জায়গায় সুন্দর মতন এই কথাগুলো যা যা চিন্তা করলা, যা যা বুঝলা একবারে রিটেন করে ফেলো, যেন কালকে তুমি অন্য কাউকে দেখে ডিপ্রেসড হওয়া, কালকে তুমি অন্য কাউকে দেখে চিন্তিত হওয়া, হ্যানত্যান হওয়াতে এটা যেন কোনো ইফেক্ট না ফেলতে পারে, তুমি যেন তোমার যে টার্গেট, তোমার যে লক্ষ্য, সেটাতে অবশ্যই স্টিক থাকতে পারো, সেটাতে জন্য মানে মাস্ট বি একবারে ফোকাস থাকতে পারো, ডিটারমাইন্ড থাকতে পারো। ঠিক আছে? প্রয়োজনে এখানেও এক্ষুনি পজ করো, একটা সুন্দর করে কমেন্ট করো যে ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ।
বুঝা গেছে? সো এই ছিল ওভারঅল জিনিসপাতির গাইডেন্স। মার্কটা তোমার মেজর ফ্যাক্টর। সেটা পাওয়ার জন্য কি করতে হবে? সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য, নন সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য। আশা করি বুঝতে পারছো। যদি মেনে চলতে পারো, ইনশাআল্লাহ ২৮ ব্যাচ, ২৭ ব্যাচ বোর্ড টপার আমাদের এখান থেকে ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ বের হবে। সবাই ইনশাআল্লাহ বলো। ওকে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।